এখানে আমাদের হচ্ছে ভ্যারিয়েবলের মধ্যে আমরা চারটা করে আইটেম নিয়েছি। যেমন PR1, P2, 3, 4। তো এখানে আরেকটা ভ্যারিয়েবল আছে, ফ্রেন্ড ইনফ্লুয়েন্স। এখানে আমরা চারটা নিয়েছি। তো এইগুলোতে প্রত্যেকটা ভ্যারিয়েবলের আমরা চারটা করে আইটেম নিয়েছি। তো প্রথমটা হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি, ফ্রেন্ড ইনফ্লুয়েন্স, প্রেফারেন্স। আর আমাদের এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে পারচেজ ইন্টেনশন। ঠিক আছে, আমরা আপনার সফটওয়্যারটিতে চলে যাই। আমরা এখন মডেল ক্রিয়েট করব। হ্যাঁ, সো প্রথমে হচ্ছে আমরা প্রোডাক্ট কোয়ালিটিকে নিয়ে নিচ্ছি। ওকে, আমাদের একটা বাদ আছে না, 3 নম্বরটা যায়নি। ওকে, সো আমরা এটা হচ্ছে একটু করি, লেফট। সো আমাদের হচ্ছে সৌন্দর্যের জন্য আমরা লেফট সাইডে নিয়ে নিলাম। ওকে, ওকে, এখন হচ্ছে আমরা নিব হচ্ছে ফ্রেন্ড ইনফ্লুয়েন্স। হ্যাঁ, তাহলে ফ্রেন্ড ইনফ্লুয়েন্স নিয়ে নেই। অনুগ্রহ করে মিউট থাকবেন যদি কোনো প্রশ্ন না থাকে। হচ্ছে বারবার মিউট করতে হয় আমাদের। আচ্ছা, যাই হোক, যে কোনটাতে ছিলাম। সো আমরা 2 নম্বরটা নিয়ে নিচ্ছি, 2 নম্বর আইটেম। 4 নম্বর। এটাকে আমরা লেফট সাইডে নিয়ে নিলাম। ওকে, এখন হচ্ছে আমরা যাব প্রেফারেন্সে। হ্যাঁ, প্রেফারেন্স থেকে আমরা মডেলটা ড্র করে নিব। এটা আমি আসলে হচ্ছে আগে থেকে করে রাখতে চেয়েছিলাম আর কি। সো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার করলাম, কারণ এখানে অনেকে আছেন আমাদের সদস্য যে মানে আগের ক্লাসগুলোতে ছিলেন না, এই উদ্দেশ্যে আর কি। সো আমাদের হচ্ছে যেগুলো মূলত আহ ছিল আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল, সেগুলো আমাদের সেট করা শেষ। এখন হচ্ছে করব ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবলটা আছে সেটা নিয়ে করব। তো আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল হচ্ছে পারচেজ ইন্টেনশন। হ্যাঁ, পারচেজ ইন্টেনশনকে আমরা এই পাশে রাখবো, যেহেতু এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল।
ওকে, এখন হচ্ছে আমরা মডেলগুলোকে কানেক্ট করে দিব একে অপরের সাথে। সো আজকে মনে হয় মানে ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা করা হবে না, আর অনেক কিছুই আছে সেগুলো আসলে ব্যাখ্যা করা উচিত আমি মনে করি। তো আমি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে আমরা ডিপেন্ডেন্টের সম্পর্ক দেখাবো, এই জন্য আমরা লাইন দিয়ে দিলাম। অ্যারো চিহ্নটা হচ্ছে পার্সেজ ইন্টেনশনের দিকে দিয়ে দিলাম। ওকে, তো আমাদের মডেলটা ড্র করা শেষ, এখন শুধু আমরা রান করলে এটা হয়ে যাবে। অলরেডি আমরা কিন্তু সেখানে আমাদের যে ডেটা, সেই ডেটা কিন্তু হচ্ছে ইনপুট করে ফেলেছি। সো এর মধ্যে উম, আমি কিছু বলি যে আমরা যখন মডেলটা ড্র করব, মানে এর মানে হলো এটা আমাদের রান করার জন্য রেডি। এই যে আমি মডেলটা ড্র করেছি, এর মানে হচ্ছে আমাদের এটা রান করার জন্য রেডি। সো প্রথমে যে বিষয়টি আসে সেটা হচ্ছে মেজারমেন্ট মডেল অ্যাসেসমেন্ট। সো আমাদেরকে মেজারমেন্ট মডেলের দিকে হচ্ছে নোটিস করতে হবে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে স্ট্রাকচারাল মডেল। এখন আপনাদের মনে হচ্ছে প্রশ্ন আসতে পারে যে আসলে মেজারমেন্ট মডেলটা কি, আবার হচ্ছে স্ট্রাকচারাল মডেলটা কি, এই দুইটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে আপনার এখানে দেখুন, প্রত্যেকটা কনস্ট্রাক্ট, এখানে প্রত্যেকটা ভ্যারিয়েবলের, এটা একটা ভ্যারিয়েবল। সো এখান থেকে কানেক্টে এতক্ষণ ছিল, মানে আমি ড্র করছিলাম। সো এটাকে যদি আপনি ই করতে চান, মানে আপনার কোনোটা কাজ করবে না কার্সর যদি আপনি সিলেক্টে প্রেস না করেন। সো এখানে দেখুন, এটা একটা কনস্ট্রাক্ট, এটা একটা কনস্ট্রাক্ট, এটা একটা কনস্ট্রাক্ট। সো এখানে এটার আন্ডারে কিছু আইটেম আছে, আমি অলরেডি মানে দেখিয়েছি যে আহ, কিছু ভ্যারিয়েবলের আন্ডারে কিছু প্রশ্ন আছে। সো এই যখন আমরা প্রশ্ন এই আইটেম নিয়ে কাজ করব, সেটা হবে হচ্ছে মেজারমেন্ট ভেরিয়েবল। যদি আরো বলি যে আমরা যদি হচ্ছে আমরা কি সরাসরি এই পারচেজ কোয়ালিটি, এটা কি আমরা কি মেজার করতে পারি না? সরাসরি আমরা পারচেজ কোয়ালিটিকে মেজার করতে পারি না। আর সেটা মেজার করার জন্য আমাদের কি করতে হয়, এই চারটা প্রশ্ন করতে হয় যে পারচেজ ইন্টেনশন, সরি পারচেজ কোয়ালিটি ওয়ান, এই চারটা প্রশ্ন রাখতে হয় এটাকে মেজার করার জন্য আমরা। হ্যাঁ, সো এই বিষয়গুলো যখন আমরা চিন্তা করি, আর এটা নিয়ে হচ্ছে যখন আমরা মেজার করি, এটাই হচ্ছে আপনার মেজারমেন্ট মডেল। এটা হচ্ছে মেজারমেন্ট। আর এটা যেহেতু এই কনস্ট্রাক্ট থেকে এগুলো একটু বাইরের দিকে, হ্যাঁ, সো এই জন্য আমরা এটাকে বলবো হচ্ছে, এটা একটু আমি দূরে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। সো এটা যেহেতু বাইরের দিকে, এটাকে বলা হয় আবার আউটার মডেল। হ্যাঁ, আর এগুলো হচ্ছে আইটেম, একটা কনস্ট্রাক্টের অধীনে এগুলো হচ্ছে আইটেম বা ফ্যাক্টর। সো এটা হচ্ছে আপনার মেজারমেন্ট মডেল যখন আমরা এটা মেজার করব। আর স্ট্রাকচারাল মডেলটা কি? এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটার সাথে এটা সম্পর্ক দেখাচ্ছে। আবার এখানে ফ্রেন্ডস ইনফ্লুয়েন্স, এটা একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবল, এটার সাথে এটা সম্পর্ক দেখাচ্ছে। এই যখন ভ্যারিয়েবলের মধ্যে ভ্যারিয়েবলের যে সম্পর্ক দেখানো হবে, এই সম্পর্কটা এটা হচ্ছে আপনার আনঅবজার্ভড। এটা কি মানে অবজার্ভ করা যায়, আমি গুনতে পারবো? যেমন এখানে ফ্রেন্ডস ইনফ্লুয়েন্স, এটাকে আমি সংখ্যায় গুনতে পারবো না। আর এই আনঅবজার্ভড এই যে রিলেশনশিপ, যখন এটা দেখানো হয় একটা মডেলের মাধ্যমে, সেটা হচ্ছে আপনার স্ট্রাকচার মডেল। আমি কি দুইটা বুঝাইতে পারছি? কার কোন প্রশ্ন আছে এইটুকুতে? প্রশ্ন না থাকলে আমরা সামনে মুভ করব। সো এটা হচ্ছে আপনার হচ্ছে এই গেল মেজারমেন্ট মডেল এবং স্ট্রাকচারাল মডেল। এখন আসি হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার এন্ডোজেনাস ভেরিয়েবল, এক্সোজেনাস ভেরিয়েবল। সো এটা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা এই যখন স্মার্ট পিএলএস একটা মডেল রান করব, তখন কখনো বলা হবে না যে হচ্ছে ওরকম ইউজ করা হয় না যে এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো এগুলোতে বলা হয় যে এন্ডোজেনাস ভেরিয়েবলটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে যার উপর প্রভাবটা থাকবে। এদিক থেকে অ্যারোর চিহ্নটা এসে মানে এই
পারচেজ ইন্টেনশনের উপর পড়েছে, তার মানে এটা হচ্ছে আপনার একটা এন্ডোজেনাস ভেরিয়েবল। আর এক্সোজেনাস ভেরিয়েবলটা হচ্ছে কি কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা কাউকে প্রভাবিত করে, যেটাকে প্রভাবিত কেউ করেন না। আই মিন এখানে পারচেজ কোয়ালিটিটা হচ্ছে পারচেজ ইন্টেনশনকে প্রভাবিত করছে। সো এটা হচ্ছে এক্সোজেনাস ভেরিয়েবল। এই দুইটা ক্লিয়ার আশা করি সবার কাছে। আবার এখানে ফ্রেন্ডস ইনফ্লুয়েন্স আছে, এটা হচ্ছে আপনার এক্সোজেনাস ভেরিয়েবল। এটা প্রভাবিত করছে কার, তীর চিহ্নটা এদিকে যাচ্ছে, এর কি প্রভাবিত করছে, তার মানে এটা এন্ডোজেনাস ভেরিয়েবল। আই থিঙ্ক এটুকু বোঝার কথা। এখন আসি হচ্ছে আহ ফরমেটিভ ফরমেটিভ মডেল, আর একটা হচ্ছে গিয়া রিফ্লেকটিভ মডেল। আমি যদি একটু কিছু এক্সাম্পল দেখাই। এখানে দেখেন একটা হচ্ছে দেখা যাচ্ছে, এখানে একটা মডেল দেওয়া আছে ফিগার না। সো এদিকে স্যাটিসফ্যাকশন থেকে তীর চিহ্নটা কোন দিকে গিয়েছেন, আইটেমের দিকে, মানে আইটেমের দিকে রিফ্লেক্ট করেছেন। আমি আরো কিছু রেখেছিলাম, যাই হোক। সো এখানে স্যাটিসফ্যাকশন থেকে হচ্ছে তীর চিহ্নটা হচ্ছে আইটেমের দিকে রিফ্লেক্ট করেছেন। এটা হচ্ছে আপনার রিফ্লেকটিভ মডেল। যখন তীর চিহ্নটা আইটেমের দিকে হচ্ছে থাকবে আর কি, প্রতিফলিত হবে, সেটা হচ্ছে বলবো আমরা রিফ্লেক্ট মডেল। আর এই তীর চিহ্নটা যদি আবার আপনার স্যাটিসফ্যাকশনের দিকে থাকতো, এখানে তীর চিহ্নটা থাকতো, মানে X1 এই আইটেম থেকে যদি স্যাটিসফ্যাকশনের দিকে তীর চিহ্নটা এখানে থাকতো, তাহলে আমরা বলতাম যে সেটা হচ্ছে আপনার ফরমেটিভ মডেল। এখন আমরা এই আইটেমের এখানে কখন ফরমেটিভ মডেল ইউজ করব, আবার কখন হচ্ছে রিফ্লেকটিভ মডেল ইউজ করব, এটা হচ্ছে ভাববার বিষয়। এখন আসি হচ্ছে রিফ্লেকটিভ মডেল। এখানে দেখুন, স্যাটিসফ্যাকশনের থেকে তীর চিহ্নটা আইটেম X1 এর দিকে গিয়েছেন, X2, মানে তীর চিহ্নটা এখান থেকে এসে এখানে মানে পতিত হয়েছে আর কি। সো এটাকে আমরা রিফ্লেক্ট বলতেছি। এটা একটা উদাহরণ দিতে পারলে ভালো হতো, বাট শর্ট টাইমের জন্য আমি উদাহরণ দিতে পারছি না, বা আমার রেডি করা ছিল না। সো এখানে এই X1 এর দিকে প্রতিফলিত করেছে, এটার দিকে প্রতিফলিত করছে, আর এটার দিকে প্রতিফলিত করছে। এর মানে এই তিনটা আইটেমের কোশ্চেন ক্যাটাগরি একই টাইপের ছিল। আই মিন যখন ডেটা কালেকশন করেছে, এটা হচ্ছে সব একই ছিল। যেমন ধরেন এই এক্স এর এখানে আছে গুড, মানে কি, ভালো। আবার ধরেন বললাম যে হচ্ছে আজকের আবহাওয়াটা কেমন ছিল, এই প্রশ্নটা করলাম। তো এখানে আহ, আজকের আবহাওয়াটা কি ভালো ছিল, এই টাইপের প্রশ্ন করলাম। 2 নম্বরটা বললাম যে আহ, আজকে কি কোনো বৃষ্টি হয় নাই। সো ভালো আর বৃষ্টি হয় নাই দুইটা কিন্তু সেম। আবার এখানে বললাম যে আজকের আবহাওয়াটা কি এক্সিলেন্ট ছিল। তাহলে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু প্রায় সেম হচ্ছে। হ্যাঁ, এখানে প্রত্যেকটা প্রশ্নই সেম হচ্ছে। আর যদি ফর্মেটিভ হতো, আই মিন তার মানে তীর চিহ্নটার বা অ্যারো চিহ্নটা যদি স্যাটিসফ্যাকশনের দিকে থাকতো আইটেম থেকে, তখন তিনটা প্রশ্নের ক্যাটাগরি সেম হতো না, আলাদা আলাদা হতো। বলতাম যে আচ্ছা, সো রিফ্লেকটিভ মানে প্রশ্নগুলো এক থাকবে, আর ফর্মেটিভ মানে মানে এখানে আইটেমের প্রশ্নগুলো আলাদা থাকবে। এখন আহ, আমি এখানে কাউকে প্রশ্ন করব, ধরেন এই যে এই আউটার লোডিং, এটাকে বলা হয় আউট। এখানে যে আমরা রেজাল্টটা পাবো প্রত্যেকটা, যখন ওই যে আমরা মডেলটা রান করব, ধরেন এই যে
এই মডেলটা যখন রান করব আমরা এই প্রত্যেকটা আইটেমের এখানে একটা করে রেজাল্ট পাবো। হ্যাঁ, প্রত্যেকটা আইটেমের একটা করে রেজাল্ট পাবো, আর এই রেজাল্টকে বলা হয় আউটার লোডিং। হ্যাঁ, সো এই আউটার লোডিংটা আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে যদি ম্যাচ না করে, আউটার লোডিংটা কম হয়ে যায় বা যে ক্রাইটেরিয়া আছে ওটা হচ্ছে অনেক বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদেরকে এই আইটেমগুলো বাদ দিতে হতে পারে। সো এখন এখানে আপনারা যারা আছেন, ফরমেটিভ যে মডেল আর রিফ্লেকটিভ মডেল, এই দুইটার মধ্যে কি আপনারা বুঝতে পারছেন? কনসেপ্টটা ক্লিয়ার আছেন নাকি চলে গেছেন আপনারা? জি জি ভাইয়া। আছে। মানে ফরমেটিভ আর হচ্ছে গিয়া রিফ্লেকটিভ বিষয়টা কি ক্লিয়ার নাকি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে বলেন, মানে যদি ধরেন আমাদের এখানে, হৃদয় ভাই, আপনি বলেন তো, আবার বুঝাই দেন তো কি বুঝলেন এটা। হৃদয় ভাই বুঝাই দেন। ক্লাসের ভাই সময় মোবাইল স্ক্রোল করলে অন্য কিছু দিলে মডেল ফারজান আপু, আপনি বলতে পারবেন? হ্যাঁ, ভাই মডেল সুন্দর করে ফাইন্ড বুঝাই দেন। করলে হবে না। তো অনেকগুলা মডেল বলছে তো, মানে সবগুলা হচ্ছে একটু হজগোল হয়ে গেছে আর কি। আচ্ছা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, আই মিন আমার কাছে মনে হয় যে মনোযোগ সহকারে শুনলে এটা না বোঝার কথা না। আচ্ছা আমি আরেকবার বুঝাচ্ছি। তা তো অবশ্যই। জি, এখানে স্যাটিসফ্যাকশন হচ্ছে একটা ভ্যারিয়েবল। আমি আবার কোশ্চিনে চলে যাই। আচ্ছা, ধরেন এখানে হচ্ছে এটা একটা ভ্যারিয়েবল। হ্যাঁ, এটা একটা ভ্যারিয়েবল, এখানে কয়টা প্রশ্ন আচ্ছা আছে? ভাইয়া। একটা, দুইটা, তিনটা, চারটা, এখানে চারটা প্রশ্ন আছে। আমি যদি এখন আবার সেই ইয়ে যাই, চিত্রে যাই, এখানে স্যাটিসফ্যাকশন থেকে ওই প্রশ্নগুলো এখানে দেয়া আর কি, ওই আইটেমগুলো X1, X2, X3, এগুলো প্রত্যেকটা একটা প্রশ্ন। যখন ভ্যারিয়েবল থেকে আইটেমের দিকে তীর চিহ্নটা থাকবে, সেটা হচ্ছে রিফ্লেকটিভ মডেল। আর যখন এই আইটেম থেকে ভ্যারিয়েবলের দিকে তীর চিহ্নটা থাকবে, এই তীর চিহ্নটা যদি হচ্ছে অ্যারে চিহ্নটা এখান থাকতো, তখন সেটা হচ্ছে ফর্মেটিভ হতো। আর যেহেতু ভ্যারিয়েবল থেকে তীর চিহ্নটা আইটেমের দিকে আছে, এটা হচ্ছে আপনার রিফ্লেকটিভ। এটুকু ক্লিয়ার এখন? হ্যাঁ এটা ক্লিয়ার, হ্যাঁ কিন্তু এখন শুনেন, এখন ধরেন হচ্ছে রিফ্লেকটিভে প্রত্যেকটা আইটেমের প্রশ্ন প্রায় সেম ক্যাটাগরি থাকবে, আর ফর্মেটিভে প্রত্যেকটা আইটেমের কোশ্চেন গুলো আলাদা থাকবে, প্রত্যেকটা কোশ্চেন আলাদা আলাদা থাকবে। আমি বললাম, ওই যে বললাম যে আজকের ওয়েদার ভালো ছিল, আরেকটা বলে আজকের ওয়েদার এক্সিলেন্ট ছিল। সো এরকম থাকবে, মানে ঘুরিয়ে পেঁচিয়ে একটাই বোঝাবে আর কি। So, এখন কথা হচ্ছে যে ঘুরিয়ে পেঁচিয়ে যদি একটা প্রশ্নই বারবার করে, তাহলে এতগুলো প্রশ্ন মানে করার দরকার কি? এখন ওভারঅল যদি আপনি একটা প্রশ্ন করেন, সেই ক্ষেত্রে যে রেসপন্ডেন্ট যে উত্তর দিবে, তখন তার মাথায় অত কিছু আসবে না। আপনি যখন অনেকগুলো অপশন দিবেন, তখন সেটা ভালোভাবে বুঝতে পারবে, সেটা ভালোভাবে উত্তরটা দিতে পারবে। সেই জন্য আর কি। এখন যদি আপনি আপনি আবার একটা আইটেম নেন, আপনি তো বললাম আমি, এই যে এগুলো প্রত্যেকটা এক একটা আইটেম এগুলো বাদ যেতে পারে, আউটার লোডিং এর যে রেজাল্ট, সেই রেজাল্ট অনুসারে এগুলো এক একটা বাদ যেতে পারে। সেই জন্য আপনাকে অনেকগুলো আইটেম নেওয়াটাই যুক্তিসঙ্গত। বুঝতে পারছেন? এখন রিফ্লেক্টিভে প্রত্যেকটা আইটেমের প্রশ্ন একই থাকবে, আর ফর্মেটিভে প্রত্যেকটা আইটেমের প্রশ্ন আলাদা আলাদা থাকবে। তাহলে ফর্মেটিভে একটা যদি আইটেম আপনি বাদ দেন, তাহলে অবশ্যই ঝামেলা হবে তো? ঝামেলা হবে না? যেমন এখানে ধরেন চারটা প্রশ্ন আছে, ধরলাম আমি এটা হচ্ছে ফর্মেটিভ মডেল। ফর্মেটিভ মডেল থেকে আপনি একটা বাদ দিলেন, যেহেতু এখানে আলাদা আলাদা প্রশ্ন, প্রত্যেকটা এক একটা আলাদা আলাদা প্রশ্ন, প্রত্যেকটা এক একটা আলাদা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য। আপনি যদি একটা আইটেম বাদ দেন, তাহলে এটা কি হলো? মানে এটা যুক্তিসঙ্গত হলো? যুক্তিসঙ্গত হয় না। আর যদি হচ্ছে রিফ্লেক্টিভ থাকে, তার মানে আপনার আইটেম গুলোর প্রশ্ন প্রায় একই ক্যাটাগরি, সবগুলো একই, বাট একটু ভিন্ন ভিন্ন ভাবে বলা হয়েছে। সেই ক্ষেত্রে আপনি যদি একটা বাদ দিয়ে দেন, একটা ডিলিট করে দেন, এখান থেকে ধরলাম একটা ডিলিট করে দিলাম, আর এখান থেকে যেখানে ডিলিট করে দিলাম, তাহলে
আহামরি আপনার অনেক বেশি যে প্রভাব পড়বে এমনটা না, আপনার বাদ দিতেই হবে। আর বাদ দিবেন এটা এটা ভেবেই, কারণ এখানে এই আইটেমগুলো রিলায়েবিলিটি বা ভ্যালিডিটি থাকবে না, এই জন্যই বাদ দিব। So, আমরা যখন রিলায়েবিলিটি বা ভ্যালিডিটি চেক করব, তখন সেটার ভিত্তিতেই আমরা এগুলো রাখবো কি রাখবো না সেটা ডিসাইড করবো। এইটুকু কি কারো সমস্যা আছে? না ভাই, এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। আর এখানে আমরা যে লাইনটা দেখতে পাচ্ছি, এখানে একটা মান আসবে, সেটা হচ্ছে পাথ কোফিশিয়েন্ট এখন। আর এখানে একটা মান আসবে, সেটা হচ্ছে আপনার আর স্কোয়ার, যেটা আমরা ইতিমধ্যেই জেনেছি। হুম। So, এখন এটুকুতে যদি কারো কোনো সমস্যা না থাকে, আমি তাহলে উম, ইয়ে যাই, টেস্টিং এ যাব। ভাইয়া পাথ কোফিশিয়েন্ট আর আর স্কোয়ারটা কি একটু বুঝিয়ে দেন। এটা অলরেডি হয়ে গেছে ক্লাস, তারপরেও আমি বোঝাচ্ছি, সমস্যা নেই। বুঝিয়ে দেন। জি, আপনার পাথ কোএফিসিয়েন্ট মূলত এটা এমন একটা স্ক্রিনটা, লাস্ট কথাগুলো আবার বলার জন্য বলতেছে। লাস্ট কথা বললো হোয়াট ইজ দিস, সে মনে হয় নেটওয়ার্কের সমস্যা ছিল। লাস্ট তেমন এই কিছু এই বলা, আর কি। সে ওনাকে কথা বলতে বলতে হবে, কথা বলেন কি যেন, মানে কোত্থেকে আপনি শুনতে পান না, এটা একটু বলেন। হ্যালো। কোথায় থেকে শুনতে পান না আরেকবার বলেন। আচ্ছা আপু, আপনি আছেন? হ্যাঁ না আপনি বললে, ওরকম না বললে আমি কিভাবে বলবো যে কোত্থেকে শুনতে পান? আমরা তো অনেক কথাই বলেছি। আচ্ছা, আমি ভাইয়া যেটা বলছি সেটা বলছি। পাথ কোফিশিয়েন্ট মূলত এমন একটা মান যেটার মাধ্যমে আসলে আমরা বুঝতে পারি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সম্পর্কটা কতটা স্ট্রং অথবা উইক, আই মিন সিগনিফিকেন্ট অর ইনসিগনিফিকেন্ট, এটা আসলে বুঝতে পারি। আর এটা হচ্ছে আপনার +1 থেকে -1 এর মধ্যে করে আর কি, ওঠানামা করে। তো সেই ক্ষেত্রে যদি +1 এর দিকে থাকে, তাহলে সেটা আমরা বলবো সিগনিফিকেন্ট। আর যদি মাইনাসে থাকে, তাহলে সেটা বলবো ইনসিগনিফিকেন্ট। সো যেমন আমরা যদি ধরি যে ধরলাম এখানে একটা মান আছে যে -1, এখানে একটা মান আসলো -1 সামথিং, এটা আসলো, তাহলে তার মানে এখানে দুইটার মধ্যে রিলেশনশিপটা দেখাচ্ছে হচ্ছে নেগেটিভ। আর যদি হচ্ছে +1 এর দিকে থাকে, যেমন 0.7 এরকম থাকে, তো সেই ক্ষেত্রে এই দুইটার মধ্যে সম্পর্কটা হচ্ছে আপনার স্ট্রং, আই মিন 1 এর দিকে কাছাকাছি, রিলেশনশিপটা স্ট্রং মানে সিগনিফিকেন্ট। বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ বুঝতে পারছি, একটা উদাহরণ দেন। আমরা যদি এটা টেস্টিং এ যাই, তাহলে উদাহরণটা চলে আসবে। আচ্ছা আচ্ছা, ওকে। কারো কোনো যদি প্রশ্ন না থাকে, তাহলে আমরা টেস্টিং এ যাই। সো সেটার জন্য আমাদেরকে পিএলএস অ্যালগোরিদম এটা করতে হবে। এটা করার জন্য আমরা যেহেতু পাথ দেখবো, এখানে কোনো অপশন চেঞ্জ করার দরকার নাই, এই ডিফল্টই থাকবে। জাস্ট আমরা স্টার্ট ক্যালকুলেশন এটা দিব। ওকে, আমরা এখানে কিছু মান পেয়েছি। আমরা ইনিশিয়ালি কিছু আলোচনা করি, আমাদের অনেক আলোচনা আছে যেগুলো আসলে একদিন আলোচনা করে শেষ করা পসিবল না। হ্যাঁ। সো এখানে উম, এই যেখানে পাঁচ কোএফিসিয়েন্ট চলে আসে 0.118। এখন আমি একটু আগে যে কথাটা বলেছিলাম, মানে কেউ কি এক্সপ্লেইন করতে পারবেন যে আসলে এখানে রিলেশনশিপটা কেমন আসছে, উম, বা কেমন আসলো, কেউ কি এক্সপ্লেইন করতে পারবেন?
ভাই এটা এটা তো পজিটিভ আসতেছে, পজিটিভই তো দেখা যাচ্ছে, সিগনিফিকেন্ট হবে না? জি, মানে আমাদের যে পাথ কোএফিসিয়েন্টের উপর নির্ভরশীল হতে হবে এমনটা না, আরো অনেক আছে, সেগুলো আমাদেরকে দেখতে হবে। যেমন পি ভ্যালু আচ্ছা। দেখতে হবে, টি ভ্যালু দেখতে হবে, এগুলো দেখে তারপর হচ্ছে ডিসাইড করতে হবে যে আমরা কি করব। আচ্ছা, এখন আমরা এখানে কিছু দেখছি, মানে আউটার লোডিং, যেগুলো বললাম যে আউটার রেজাল্ট যেগুলো আছে, আর এগুলো মাঝখানে এগুলো হচ্ছে পাথ কোএফিসিয়েন্ট, আর মাঝখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যে মাঝখানে এটা হচ্ছে আর স্কোয়ার। হ্যাঁ, এখন আর স্কোয়ার আসলে মানে এটা মানেটা কি বোঝায়? আর স্কোয়ারের মানেটা বোঝায় যে আপনার এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে কতটা প্রভাবিত করতে পারছে। আই মিন, ধরেন এখানে কত আছে, 0.77। আই মিন এখানে উম, এখানে 0.77% ভ্যারিয়েন্স। আই মিন এটা 0.77% এক্সপ্লেইন করতে পারছে। আই মিন এক্সপ্লেইন মানে হচ্ছে এই যে তিনটা ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টর দ্বারা কতটুকু প্রভাবিত হচ্ছে, আই মিন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটার মান হচ্ছে 0.077। আর এর মানে হচ্ছে আমাকে এখানে 100%-এর মধ্যে 0.077 হচ্ছে আপনার এখানে প্রভাবিত হচ্ছে এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দ্বারা। এটুকু কি সবাই বুঝতে পেরেছে? আর এদিকে দেখুন, এখানে আছেন হচ্ছে আপনার এই মানগুলো হচ্ছে পাথ কোএফিসিয়েন্ট, যেগুলো আহ, আসে না আর কি, মানে মাইনাস আসে নাই, আই মিন এগুলো হচ্ছে ইনসিগনিফিকেন্ট আসে নাই। সো আমরা এটার উপর ডিপেন্ড করতে পারবো না, ডিপেন্ডেন্ট হতে পারবো না, তো সেই ক্ষেত্রে আমাদেরকে আরো কিছু মান আছে সেগুলো দেখতে হবে। এখন আসি হচ্ছে আপনার আউটার লোডিং এর এই মানগুলোর উপরে। এখানে দেখুন আউটার লোডিং এ মাইনাস আসছে, মাইনাস, তারপরে সো এগুলো আমাদেরকে এখন এক্সপ্লেইন করতে হলে এটা মূলত 0.708 এটার মান সর্ব সর্বনিম্ন থাকা উচিত আর কি। সো এখানে দেখুন এটা মান কত আসছে, 0.892। হ্যাঁ, তার উপরে এটা মাইনাস চলে আসছে, আই মিন এটা মাইনাস চলে আসছে। তারপরে এখানে দেখুন, আমি এটা যদি একটা পেপার দেখাই, পেপারে এটা দেয়া আছে, এখানে হচ্ছে এটা একটা পেপার। এখানে বলা আছে যে হচ্ছে well above the threshold value of 0.708। এখন আপনি তো নিজের ইচ্ছা মতো বলতে পারবেন না যে হচ্ছে রিলায়েবিলিটি বা ভ্যালিডিটি হচ্ছে এত। সো এখানে আগের যে হচ্ছে আছে আপনার লিটারেচার আছে, সেখানে রিসার্চারটা কত বলেছেন সেটার উপর আপনার লোডিংটা হচ্ছে ক্যালকুলেট হবে। তো এখানে আমাদের যেটা মানগুলো হচ্ছে এর চেয়ে কম আসছে, আই মিন সর্বনিম্ন হচ্ছে 6-এর নিচে আসলে সেটাকে বাদ দিতে হবে। যেমন এই যে এখানে দেখুন, এইটা এই যে এই আইটেমটাকে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে, এই যে 0.490 এটা আসছে। আবার এখানে মাইনাস আসছে, এটা আরেক ঝামেলা। এখানে দেখুন আবার এটাও বাদ দিতে হবে। তো এই জন্য আমাদেরকে আবার আরেকটা বিষয় যে আপনি তো রিসার্চার, সফটওয়্যার যেটা সাজেস্ট করবে সেটা যে বাদ দিতে হবে এমনটাও না। তো এই ব্যাখ্যাগুলোতে আমরা যাবো আর কি সামনে। এখানে মাইনাস আসছে, এই যে এটাও বাদ দিতে হবে। সো আমার ডেটা সেটটা হচ্ছে ওইভাবে তৈরি করা না, কুইকলি তৈরি করা, এই জন্য যার মানে এটার জন্য আর কি এই মানগুলো আসে। এইটা দেখুন এখানে 9 আসছে, এটা ঠিক আছে। তারপর এই লোডিং মানগুলো দেখুন, এটা এখানে ঝামেলা আর কি। যদি এই মানগুলো হচ্ছে কম থাকে তাহলে আমাদেরকে ওই আইটেম গুলোকে হচ্ছে বাদ দিতে হবে। হ্যাঁ, তো আর আর স্কোয়ার তো বললামই এটা সম্পর্কে। এখন আমরা হচ্ছে যদি
দেখুন এখানে পাথ কোফিশিয়েন্ট আসছে কত, এখানে দেয়া আছে পাথ কোফিশিয়েন্টটা হচ্ছে 0.18 18 এগুলো আসছে। ওই পেপারটাতে আমরা যদি যাই, দেখুন আরেকটা বিষয় দেখাই, এখানে ওদের বক্স দেয়া আছে একটা পাথ কোফিশিয়েন্ট। দেখুন ওদের এই যে এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এখানে পাথ কোফিশিয়েন্ট আসছে 0.858, তার মানে এটা সিগনিফিকেন্ট। আবার এখানে দেখুন পাথ কোফিশিয়েন্ট এটা আসছে, এটা আসছে। এই যে এখানে পাথ কোফিশিয়েন্ট এটা আসছে। সো মোটামুটি ওদের পাথ কোফিশিয়েন্টটা হচ্ছে 0.708 এর উপরে। হ্যাঁ, সো এটা হচ্ছে রিলায়েবল, এই লোডিং গুলো হচ্ছে রিলায়েবল, যেগুলো গ্রহণযোগ্য। আর আমাদের যেটা আসছে এখানে, আমাদের পাথ কোফিশিয়েন্ট এখানে প্রত্যেকটাই আপনার পাথ কোফিশিয়েন্টটা আমাদের হচ্ছে 0.186, আর পরেরটা আসছে এটা একটা আইটেম, আর এই আইটেমে হচ্ছে এটা আসছে, এই আইটেমে এটা আসছে। এইখান থেকে ম্যাট্রিক্স দেখা যায়, বার চার্ট দেখা যায়। আউটার লোডিংটা আমরা দেখি, দেখেন আমাদের আউটার লোডিং এর অবস্থা দেখছেন। মানে আমরা তো এই পাথ কোফিশিয়েন্ট থেকে ডিসাইড করতে পারবো না এটা পজিটিভ আসছে, ঠিক আছে, এটা পজিটিভ আসছে, কিন্তু আমরা এটা ঠিক করতে পারবো না যে এটা থেকে আমাদেরকে নিতে হবে। সো এটার জন্য আমাদেরকে এই যে এই ওই যে যে পেপার থেকে আমরা দেখলাম আপনার লোডিং দেখলাম, ওইটা মূলত লোডিং ছিল। আমি পাথ কোফিশিয়েন্ট বলে হচ্ছে এই যে যেটা দেখলাম এখানে, এটা হচ্ছে মূলত লোডিং। হ্যাঁ, আরো কিছু কি দেওয়া আছে এখানে? যাই হোক, আচ্ছা ফারজানা না তুলেছেন, হ্যাঁ বলেন। আম, গানগুলো হচ্ছে ও চার স্লাইডে, ওই মানগুলাকে হচ্ছে কোনো মানে অটোমেটিকলি বসা হয়েছে নাকি হচ্ছে আপনি দিচ্ছেন? আর কোন মানগুলো? মানে ক্লিয়ার করে প্রশ্ন বলুন, আপনার কথা শুনতে পাইনি। কথা হচ্ছে ওই যে স্মার্ট প্লেসে যে দেখাইছেন চারটা, না ওইটা ওই যে চারটা যে টেস্ট করলাম, দেখাইছেন। পিএলএস অ্যালগোরিদম দিলাম, তারপর হচ্ছে বের হইলো, টেস্ট করলাম না আমরা, পিএলএস অ্যালগোরিদম তো রান করলাম, যার ফলে ওটা বের হইলো আর কি। আর এই তো যেগুলো ওইটার মানটা কি ইউপিএসসি কি মানে এই সফটওয়্যারে কি হচ্ছে সরাসরি কানেক্ট করা হ্যাঁ, আছে দুইটা সফটওয়্যার? আচ্ছা। এই যে আপনি দেখেন না এখানে মানগুলো চলে আসছে, রান করার পরে এদিকে এই যে মানগুলো দেখাচ্ছে আমাকে। তো এখানে যে আউটার হ্যাঁ লোডিং এর মানগুলো দেখেন, আমাদের এখানে রেড কালার, আই মিন এগুলো গ্রহণযোগ্য না, কারণ এগুলোতে মানগুলো 0.708 এর অনেক নিচে, বা 6ও নাই, তারও নিচে। এই যে এটা ঠিক আছে, সবুজ কালার যেগুলো, এগুলো ঠিক আছে। হ্যাঁ, আর বাকিগুলো হচ্ছে মানে রিলায়েবল না, এটা যেগুলো নেওয়া যাবে না। এটা বুঝতে পারছি, ওই যে কানেক্ট জাস্টিফিকেশন করার জন্য আর কি। ঠিক আছে তো ভাইয়া এই ডাটাগুলা কোত্থেকে আসছে এটা জানতে চাচ্ছি। ভাই, আপনারা এটা কি হচ্ছে যে অটো? ওইখানে ক্যালকুলেট করে, মানে আমরা করলাম না, ক্যালকুলেশনে গিয়ে পিএলএস ডাটা অ্যালগোরিদম রান ইনপুট করলো করলাম না তো। প্রথমে, দেখেন না আপনি? না, দেখেন প্রথমে ক্যালকুলেট ডাটা তো মানে ইনপুট একটা করলো ডাটা না? সেট থেকে কিনা এটা জিজ্ঞাসা করতেছি। ডাটা সেট আমরা প্রথমে রান ইম্পোর্ট করে নিলাম না, একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, ডাটা সেট ইম্পোর্ট ওইটা একটু করলাম। দেখা যাবে? ওই ডাটা সেটটা একটু দেখবো। আপনি রেকর্ডটা দিয়ে দেবো, আপনি দেখে নিন। আচ্ছা। ওকে, তারপর হচ্ছে এই যে আপনি যদি আর স্কোয়ারে দেখেন, দেখেন আর স্কোয়ারে যেখানে আসছে এত, এই যে জিরো ভাইয়া আজকে দশমিক জিরো থাক, সেভেন আজকে এই পর্যন্তই, আর বেশি দেখাতে গেলে মাথা ঘুরাই যাবে বুঝছেন আবার। তারপরে যদি এই যে রিলায়েবিলিটি দেখেন দেখছেন কি অবস্থা, সবগুলো রেড আসছে। আসলে আমি ডেটা সেটটা তো ওইভাবে তৈরি করতে পারি না, এই জন্য রেজাল্ট এরকম আসছে। হুম, এই যে এভিই এটারও দেখেন রেড আসছে। এটা যখন হচ্ছে আপনার 0.5 এর যদিও 5 বা 5 এর উপরে যায়, তখন এটা সবুজ কালার আসবে। সবগুলো যে 0.251 এরকম আসছে। এই যে এটাও একই অবস্থা, এখানে যে কোন বাঞ্চ আর এগুলো। এটা হচ্ছে আমরা এবং যে মানগুলো আমরা মানে হচ্ছে পড়ছি এবং আমরা দিলাম,
ওই মানগুলো থেকে যখন হচ্ছে ছোট মানে কম আসবে তখনই হচ্ছে এটা সিগনিফিক্যান্ট হিসেবে ধরা হয় না। মানে এটাই তো হচ্ছে ওভারঅল সবকিছু।